অফিসার, সিনিয়র অফিসারদের বিরুদ্ধে মানে রুখে দাঁড়িয়ে যে লোকটি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল তার নাম কি জানেন? মমতা ব্যানার্জি ও তার সঙ্গী সাথীদের জেল জরিমানা উভয়ই হওয়ার সম্ভাবনা। সেই শুনানি পিছিয়ে 18ই ফেব্রুয়ারি করা হলো। আপনার কি মনে হয় শুধুমাত্র কবির সিব্বালের অসুস্থতার জন্যই কি শুনানি পেছানো হলো, না অন্য কোনো কারণ রয়েছে? পিছনে যদি কারণ থাকে সেটা আমার জানা নেই, কিন্তু গণমাধ্যমে যেটা দেখাচ্ছে সেটা যে রাজ্য সরকারের আইনজীবী অসুস্থ, সেই জন্য তারা সময় চেয়েছেন এবং কোর্ট সময় দিয়েছেন, এইটুকুই আমি জানি। যে কোনো কারণেই হোক, এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা আমার মনে হয়। মানে সময় যত পিছোচ্ছে তত তো যে সত্যিটা উঠে আসার সম্ভাবনা তত কমছে। যে কোনো তদন্ত যত দেরি হবে তত বেশি ক্ষতি হয়, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। অতএব একটা সিদ্ধান্ত আর দেরি না করে হওয়া উচিত। যদি মামলাটা হয়ে যেত তাহলে মমতা ব্যানার্জির কি ধরনের শাস্তি হতে পারতো বলে আপনি মনে করেন, একটু বিস্তারিতভাবে যদি বলেন। মানে আজকে হোক বা কিছুদিন পরে হোক, আমার ব্যক্তিগত জ্ঞান বিশ্বাস মতে যেটা বলে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজ্যের ডিজি, কলকাতার সিপি এবং অন্যান্য পুলিশ অফিসারদের যে অপরাধটা করেছেন সেটাতে ডাকাতির ধারা আসবে, সেটাতে প্রমাণ লোপাটের ধারা আসবে, সেটাতে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, অন্যান্য আরো কিছু ধারার সঙ্গে। তো এই মামলা ঠিকমতো তদন্ত হয়ে যদি কোর্টে যায় তাহলে মমতা ব্যানার্জি ও তার সঙ্গী সাথীদের জেল জরিমানা উভয়ই হওয়ার সম্ভাবনা আছে। গতকাল এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বলে দিয়েছে এসআইআর হবে, কোনো রকম বাধা দেওয়া যাবে না। তারপরেও আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি এসআইআর এর শুনানি থেকে শুরু করে সমস্ত জায়গায় বাধা চলছে। সে তো মমতা ব্যানার্জি প্রথমে ঘোষণাই করেছিলেন যে আমি বেঁচে বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এমনকি তিনি কিছুদিন পরে এটাও বলেছেন যে যে নামগুলো ইতিমধ্যে বাদ গিয়েছে সেগুলো ছেড়ে দিয়ে 24 সালের যে ভোটার তালিকা আছে সেই অনুসারে ভোট হোক। তার উদ্দেশ্য খুবই পরিষ্কার, যেসব মরা মানুষের নাম আছে, যেসব অস্তিত্বহীন মানুষের নাম আছে, যেসব নাগরিকত্বহীন মানুষের নাম আছে, একাধিক জায়গায় নাম থাকা লোকের নাম আছে, সেই সব লোকেদের ভোট যদি গুন্ডা বদমাশদের দিয়ে রিগিং করানো যায় তাহলে তাদের পক্ষে জেতাটা সম্ভব, কিন্তু এই নামগুলো বাদ গেলে তাদের পক্ষে জেতা কঠিন হয়ে যাবে, নাও জিততে পারেন। সেই জন্যই তিনি এবং তার দলবল কেউ গাছে বেঁধে রাখতে বলছেন, কেউ রক্তগঙ্গা বয়ে দিতে চাইছেন, কেউ জবাই করার আদেশ দিচ্ছেন। এবং আপনারা দেখেছেন যে ফারাক্কাতে, চাকুলিয়াতে, ইটাহারে, কুলতলিতে, বাসন্তীতে, বাদুড়িয়াতে তারা এগুলো কার্যে পরিণত করে দেখাচ্ছেন যে এই সংশোধনের কাজ তারা হতে দেবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার ফলে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে সংশোধনের কাজটা ঠিকমতো হবে কিনা সেটা পরের কথা, কিন্তু সংশোধনের কাজটা হবে। এই ব্যাপারটা মানে মমতা ব্যানার্জির পক্ষে আর বলা সম্ভব হবে না যে আমি সংশোধনী করতে দেব না। আর আরেকটা রায় হয়েছে, আপনারা দেখেছেন যে ডিজিপি কে শোকজ করেছে, হলফনামা দিতে বলেছে। এটার ফলে যেই পদে থাকুন তাকে অন্তত নিজের পদ বা নিজের জেল যাত্রা ঠেকানোর জন্যে কিছু ব্যবস্থা নিতে হবে, সেটা আন্তরিক হোক আর না হোক। মুখ্যমন্ত্রী কোর্টে সওয়াল করেছিলেন মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করার জন্য, আর্জি জানিয়েছিলেন। সেখানে গতকাল সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, তারপরে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা তাদের নৈতিক জয়। তৃণমূলের
সর্বোচ্চ নেত্রী খুব কম সময় ঠিক কথা বলেন, খুব কম সময়ে সত্যি কথা বলেন এবং বেঠিক এবং অসত্য কথা বলার জন্য তার কোনো অনুতাপও নেই। তো তৃণমূলের অন্য যারা তার অনুসারী আছেন, তার থেকে আর কতটা আলাদা হবেন? আপনারা যদি দেখে নেন রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট ৫০ সালের যে আইন আছে, সেখানে খুব পরিষ্কার বলা আছে, সুপ্রিম কোর্ট নতুন কথা কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে ইয়ার ওরা সিদ্ধান্ত নেবে। আইনেও তাই তো বলা আছে। অবজারভার মাইক্রো হোক আর ম্যাক্রো হোক, তারা কোনো সিদ্ধান্ত নেন না। তারা অবজার্ভ করেন। কিছু তাদের আপত্তি থাকলে তারা কর্তৃপক্ষকে জানান। মাইক্রো অবজারভারদের কাজও তাই ছিল এবং এখনো তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। আইনে মাইক্রো অবজারভারদের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়া হয়নি। ইআরওকেই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও তাই বলেছে। অতএব নতুন কিছু হয়নি। আমরা শুনানি চলাকালীন দেখেছি যে পিতা একজন, সন্তানের সংখ্যা অনেক বেশি, কোথাও 200 জন, কোথাও 390 জন। অথচ মমতা ব্যানার্জি বলছেন 2002 এর যে ভোটার লিস্ট সেটাতেই নাকি করাতে হবে, আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জি যে আগের তালিকা অনুসারে ভোট করাতে চাইছেন, সেটা আমি কয়েকটা তথ্য বলছি। এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো এলাকায় যখন পাঠিয়েছিল, তখন দেখা যাচ্ছে যে প্রতিটা বুথে এই শখানেক মরে যাওয়া মানুষের নাম আছে। ৫০-৬০ জন অস্তিত্বহীন লোকের নাম আছে। সেরকম লোক কোনোদিন ছিল না। মরে যাওয়া মানে সে লোকটা আগে ছিল, এখন নাই। কিন্তু এমন কিছু নাম আছে যারা কোনোদিন ছিল না, তাদের নাম আছে। আবার প্রতিটা বুথে এমন কিছু লোকের নাম আছে যারা এদেশের নাগরিক নয়। এই লাভলি খাতুনের নাম আপনারা শুনেছেন। তো এরকম কিছু নামও আছে, যেমন একটা নাম পাওয়া গেছে ৪০ জায়গায় তার নাম আছে। তো সে ৪০ বার তো সে ভোট দিতে পারে না, বা তার হয়ে ৪০ জন লোককে তো ভোট দিতে দেওয়া যায় না। সেই জন্য এই নামগুলো বাদ দেওয়া উচিত। কিন্তু এই লোকগুলো থাকলে ভোটের দিন গুন্ডা বদমাশরা তো রিগিং করে এদের ভোটগুলো দিয়ে দেয়। আপনারা বিধাননগর ভোটে দেখেছেন যে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো নাম করা গায়ক ৪ বছর আগে মারা গিয়েছেন, তার ভোট কেউ দিচ্ছে। তো এইগুলো বন্ধ হবে, আর বন্ধ হলে জেতা মুশকিল হবে। সেই জন্য তারা চাইছেন যে এই ভোটার তালিকা সংশোধন না হোক। অথচ যে ২০০২ সালের কথা বলছেন, তখন যখন ভোটার তালিকা সংশোধন হয়েছিল, তারা তো আপত্তি করেননি। এই বারংবার দেখা যাচ্ছে যে বর্ডারে যে কাঁটাতারের জমি সেই দেওয়া নিয়ে রাজ্য সরকারকে বলা হচ্ছে, বারংবার কোর্ট থেকে নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জমি পাওয়া যায়নি। অথচ মমতা ব্যানার্জি বলছেন তিনি নাকি জমি দিয়ে দিয়েছেন বিএসএফ কে। দেখুন, বর্ডারে অনেক জায়গায় ফেন্সিং নেই। যদি বিএসএফকে জমি দিয়ে দেন, তো তিনি সে দেখান না যে এই দলিল অনুসারে যেখানে ফাঁকা আছে সেই জায়গার জমি আমি দিয়ে দিয়েছি। তাহলে বিএসএফ এর লোকেরা বা কেন্দ্র সরকার মিথ্যে কথা বলছে, এটা প্রমাণ হয়ে যায়। কিন্তু মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছে, এটা প্রমাণ করার কোনো দরকার নাই। কারণ আপনারা জানেন যে তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছিলেন। সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির নাই। অতএব মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলতেই থাকে, নতুন কিছু নয়। তো মমতা ব্যানার্জি এবার দেখান যে কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলছে উনি। দেখান যে এই দলিল অনুসারে জমিটা তাদেরকে দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশের নতুন সিপি হয়েছেন সুপ্রতিম সরকার, যাকে আমরা আরজি করের সময় থেকে দেখে আসছি। মানে কোথাও গিয়ে এই সমস্ত কাজে যুক্ত থাকার জন্য এটা কি তার উপহার? দেখুন, আমি শুধু এই শাসক দল বলব না, সব শাসক দলই চায় যে ডিজি, সিপি এইসব পদে তাদের ইএসআর অফিসার। তো যিনি সন্দেশখালিতে আনুগত্যের প্রমাণ দিয়েছেন, এই যে শিক্ষকদের আন্দোলনের সময় আনুগত্যের প্রমাণ দিয়েছেন, আপনি যেগুলো বলছেন সেখানেও আনুগত্যের প্রমাণ দিয়েছেন। যখন হুগলির সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, আপনারা সোনালী গুহর যদি সাক্ষাৎকার দেখে থাকেন, তাহলে এই ভদ্রলোক তৎকালীন শাসক দলের প্রতি আনুগত্যের প্রমাণ দেখিয়েছিলেন। আমি আর একটা কথা বলছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। বেদী ভবনের আন্দোলনের কথা আপনাদের মনে আছে?
মমতা ব্যানার্জির অভিযোগ ছিল যে তৎকালীন ডিসিপি আর কে পাসনন্দা তার শাড়ি ছিঁড়েছিলেন, ব্লাউজ ছিঁড়েছিলেন, হাতে কামড়ে দিয়েছিলেন। যদি না হয় আপনার ওই যে পুরানো কাগজ এসে দেখে নিন। তখন তো অনেক বেশি টিভি চ্যানেল ছিল না, ফুটেজ হয়তো পাবেন কিনা আমার জানা নেই। কিন্তু যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, তিনি তাকে সিপি করেননি, কিন্তু আগে থেকে তিনি সিপি ছিলেন, তাকে সরিয়েছিলেন কি? আমি সেটা বলছি না, আমি বেদী ভবনের ঘটনা কিন্তু 98 সালে, আমি 2012 সালে একটা ঘটনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে কালীঘাটে মমতা ব্যানার্জি কালী পুজো করছে এবং সেখানে তার সঙ্গের লোকদেরকে বলছে যে পচাকে ডাক। পচা হচ্ছে পসনন্দা, আর পসনন্দাকে দেখা যাচ্ছে যে ইউনিফর্ম পরা আছে, কাপড়, জুতো খুলে তিনি খিচুড়ি বিলি করছে। আপনি চিন্তা করুন, দুটো ঘটনা সম্ভব? যদি কেউ কুমারী একজন ভদ্র মহিলার শাড়ি ছিঁড়ে দেন, ব্লাউজ ছিঁড়ে দেন, হাতে কামড়ান, তো সেই ভদ্রলোককে তিনি মুখ্যমন্ত্রী সিপি রাখবেন? আর সিপি না হয় রাখলেন, তারপর বাড়িতে কালী পুজোতে প্রসাদ বিতরণ করাতে লাগাবেন? তার মানে বেদী ভবনে যেটা বলেছিলেন সে কথাটা কতটা সত্য আপনারা বিবেচনা করুন। কিন্তু আমি যেটা বলছি, যে লোকটির বিরুদ্ধে এই অভিযোগ ছিল, সেই লোকটিকে কিন্তু পদে রেখেছিলেন এবং বাড়িতে পুজো করতে ডাকতেন। কিন্তু আমি আরেকজন লোকের কথা বলছি। এই যে এখনো ২১শে জুলাই আন্দোলন হয়, আপনারা যদি কিছু ভিডিও দেখেন, তখন মমতা ব্যানার্জিকে পুলিশের লোকেরা বা তৎকালীন শাসক দলের সমর্থকরা যখন মারধর করছিল বা পুলিশ অফিসার সিনিয়র অফিসারদের বিরুদ্ধে মানে রুখে দাঁড়িয়ে যে লোকটি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল তার নাম কি জানেন? সিরাজুল ইসলাম। আর যে অফিসারের অধীনে সেই সিরাজুল ইসলাম কাজ করতেন তার নাম নির্মল বিশ্বাস বা এরকম কিছু হবে। দুজনের সঙ্গে আপনারা দেখা করেন, তারা দুজনেই বেঁচে আছে। তিনি যেহেতু সিনিয়র অফিসারের আদেশের বিরুদ্ধে গিয়ে মমতাকে বাঁচিয়েছিলেন, তার চাকরিটা গিয়েছে। মমতা ব্যানার্জি তাকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তাকে কি চাকরি ফিরিয়ে দিয়েছেন? দেননি। কেন দেননি? কারণ খুব পরিষ্কার, যে এ লোকটা ওর অফিসারের বিরুদ্ধে গিয়ে আমাকে বাঁচিয়েছে, তো এ লোকটা আমার বিরুদ্ধেও যাবে দরকার হলে, যদি ন্যায় মনে করে। আর পসনন্দাকে কেন বাড়িতে ডেকেছে? যে আমি এর বিরুদ্ধে এত অভিযোগ করেছি, তাতে আমার লাভ হয়েছে, কিন্তু এ সত্যিই তো আমার কাপড়ও শাড়িও ছেড়েনি, ব্লাউজও ছেড়েনি, আমাকে কামড়ায়ও নি। সেই জন্যে তাকে বাড়িতে পুজোতেও ডাকছে, শুধু পদে বহাল রাখে। আমি যেটা বোঝাতে চাইছি, যে দেখুন, সব শাসক দল চায় তার কথা শুনে দরকার হলে বেআইনি কাজ করবে। যেমন এই সিরাজুলের যে কথা বলছি, দেখুন তার অনেক ভিডিও এখন বেরিয়েছে সমাজ মাধ্যমে, যে নির্মল বাবু যার অধীনে সিরাজুল ছিলেন এবং সিরাজুল উভয়ই এখন কথা বলছেন, দেখবেন যে মমতা ব্যানার্জি যেটা বুঝেছেন যে সিরাজুল আমাকে বাঁচিয়েছেন, এটা ঠিক, নাহলে আমি হয়তো মরে যেতাম। কিন্তু এ আমার অধীনে কাজ করে যে সবসময় আমার কথা শুনবে তা নয়। কিন্তু পসনন্দার ক্ষেত্রে যে ও তখন শাসক দলের কথা শুনেছে, এখনো আমার। অতএব ওরা সবসময় চাই ইএস স্যার অফিসার, ইএস ম্যাম অফিসার। তো সেরকম অফিসার কি তারা করবেন? মেরুদণ্ড সোজা, সৎ, আইন মেনে চলা অফিসারকে তারা কি করতে চাইবেন? গতকাল ফুলবাড়িতে ট্রেনিং প্রাপ্ত একজন সিভিক ভলেন্টিয়ার তিনি মারা গেছেন। সেখানে না অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, না ডাক্তারের কোনো ব্যবস্থা রয়েছে। এটা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি বা সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, সেটা কতটা সত্য সেটা দেখাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার তো খুব সাধারণ স্তরের কর্মচারী, সাধারণত এরা শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘোরাফেরা করার লোক, তাদেরকে সিভিক ভলান্টিয়ার করা হয়। কিন্তু সেখানে সুযোগ সুবিধাটা নাই। এমন নয় যে সেখানে সুযোগ সুবিধা ছিল তাকে দেয়া হয়নি, এরকম নয়। তো দেখুন, সাধারণ মানুষও এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে দেখা যাচ্ছে আজকে বাজেট নিয়ে নবান্নে বসে প্রেস কনফারেন্স করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কর্মসংস্থানের কোনো রকম উল্লেখ নেই।
অথচ তারাই আবার বলছে যখন কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছিল বাংলাকে নাকি বঞ্চিত করা হয়েছে সেখান থেকে। দেখুন, আমাদের এখানে রাজনীতিবিদরা একে অপরের দোষ দেওয়া ছাড়া যে গঠনমূলক কাজ কিছু করেছি সেই করে তো ভোট এখনো চায় না। বা আমাদের এখানে সাধারণ নাগরিকরাও সচেতন নয় যে আমাদের এখানে কাজের সৃষ্টি হওয়া উচিত, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়াটা ভালো হওয়া উচিত। যদি এইটুকু সচেতনতা থাকতো, এই যে নিয়োগ দুর্নীতিতে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে যাদেরকে নিয়োগ করেছে, তাদের তো পড়ানোর যোগ্যতা নেই। আপনি চিন্তা করুন, যারা প্রভাবশালী লোক আছে, নেতা মন্ত্রী আছে, তাদের ছেলেমেয়েরা তো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে। আর আমার আপনার ছেলে মেয়ে এই স্কুলে যাবে, তাকে অঙ্ক শেখাবে কে? যে যোগ বিয়োগ কিছু জানে না, এক দুইও ঠিক মতো লিখতে জানে না। তাকে বাংলা শেখাবে কারা? যারা অ ক খ ঠিক মতো লিখতে জানে না। ইংরেজি শেখাবে কারা? যারা এবিসিডি লিখতে জানে না। ধরুন আমার মেয়ে ডাক্তারি পড়তে যাবে, নিরাপত্তা নাই, তাকে ধর্ষণ করে খুন করে দিতে পারে। আমার মেয়ে ল কলেজে পড়তে যাবে, সেখানেও নিরাপত্তা নাই, যে তাকে দিনের বেলাতেই ধরে ধর্ষণ করে দেবে। আমাদের রাজ্যের নাগরিকরা যদি সচেতন হতো, তাহলে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতে পারত না। কেন আমি বলছি? যে ল কলেজে যে ছেলেটা ধর্ষণ করেছিল, তার বিরুদ্ধে আগে তো 11টা এফআইআর ছিল। তার মধ্যে 4টে ছিল ওই মহিলাদের যৌন হেনস্থা, বলাৎকার। তো তাহলে তারপরও তাকে সেই কলেজে চাকরি দেওয়া হয়েছিল একমাত্র এই জন্য যে সে শাসক দল করে। তো এইরকম শাসক দল যদি আমার রাজ্যকে শাসন করে, তাহলে আমার মেয়ের নিরাপত্তা কোথায়? আমার ছেলেমেয়ের পড়াশোনার সম্ভাবনা কোথায়? তো এইটা যদি বুঝতো, তাহলে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতো না। অসংখ্য ধন্যবাদ।